আগের ক্লাসে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেমন সিস্টেম, পরিবেশ, পরিসীমা, ম্যাক্রোস্কোপিক ধর্ম, এক্সটেন্সিভ প্রপার্টিস, ইন্টেন্সিভ প্রপার্টিস, এগুলো নিয়ে আগের দিন আলোচনা হয়েছিল। আজকে আমরা প্রথমেই দেখব তাপগতীয় ধর্ম বা থার্মোডায়নামিক প্রপার্টিস বলতে কি বোঝায়। দেখো, ভেরিয়েবলস বা চলরাশি, যে সমস্ত পরিমাপযোগ্য রাশি দ্বারা কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায় তাদের বলা হয় চলরাশি বা ভেরিয়েবলস। বিভিন্ন ধরনের চলরাশির মাধ্যমে কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা নির্দেশ করা যায়, যেমন সিস্টেমের চাপ, আয়তন, উষ্ণতা, সংযুতি ইত্যাদি। এগুলো ছাড়া আরও চলরাশি রয়েছে যেগুলোর মাধ্যমে কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা নির্দেশ করা হয়। স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক বলতে কি বোঝায়? তাপগতীয় সিস্টেমের যে সমস্ত চলরাশির মান কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, সিস্টেম কিভাবে সেই অবস্থায় পৌঁছেছে তার উপর নির্ভর করে না, তাদের বলা হয় সিস্টেমের অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক যে সমস্ত চলরাশির মান কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে তারাই হচ্ছে সিস্টেমের অবস্থার অপেক্ষক। যেমন সিস্টেমের চাপ, আয়তন, উষ্ণতা, আন্তঃশক্তি, ইউ দিয়ে লেখা হয় বা ই দিয়েও অনেক সময় লেখা হয়ে থাকে, এনথ্যালপি ক্যাপিটাল এইচ দিয়ে লেখা হয়, এনট্রপি ক্যাপিটাল এস দিয়ে লেখা হয়, গিবস মুক্ত শক্তি ক্যাপিটাল জি দিয়ে লেখা হয় ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে সিস্টেমের স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক, এবং এই অবস্থার অপেক্ষক পথ নিরপেক্ষ রাশি, অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট। একটু আগেই আমি বললাম যে অবস্থার অপেক্ষকের মান কেবল সিস্টেমের অবস্থার উপরই নির্ভর করে, সিস্টেম কিভাবে সেই অবস্থায় পৌঁছেছে তার উপর নির্ভর করে না, সেজন্যই এগুলো হচ্ছে পথ নিরপেক্ষ রাশি। যেমন ধরো, কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া শুরু হচ্ছে, তাপগতীয় প্রক্রিয়াটা শুরু হওয়ার সময় সেই সিস্টেমের প্রারম্ভিক অবস্থা এ, এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা বা ইনিশিয়াল স্টেট। এবারে প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পর সিস্টেমের অন্তিম অবস্থা হচ্ছে বি, তাহলে বি অন্তিম অবস্থা অর্থাৎ ফাইনাল স্টেট। এবার দেখো, এই সিস্টেমের কোনো একটি অবস্থার অপেক্ষক ধরে নেওয়া হোক এক্স। প্রারম্ভিক অবস্থায় এই অবস্থার অপেক্ষক এক্স এর মান ধরা যাক এক্স এ, এবং অন্তিম অবস্থায় এই অবস্থার অপেক্ষক এক্স এর মান ধরা যাক এক্স বি। তাহলে এই তাপগতীয় প্রক্রিয়ায় প্রারম্ভিক অবস্থা এ থেকে অন্তিম অবস্থা বিতে পৌঁছেছে, এবং সেক্ষেত্রে এই অবস্থার অপেক্ষকের যে পরিবর্তন সেটাকে লেখা হবে ডেল্টা এক্স সমান এক্স বি মাইনাস এক্স এ। ডেল্টা এক্স যেটা এই অবস্থার অপেক্ষকের পরিবর্তন, অর্থাৎ চেঞ্জটা বোঝানো হচ্ছে ডেল্টা এক্সের মাধ্যমে, এবং সেটা কিসের ওপর নির্ভর করছে? প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপরই নির্ভর করছে। সুতরাং এই যে প্রক্রিয়া সেটা কিন্তু বিভিন্ন পথে সংঘটিত হতে পারে, যেমন এ থেকে বি এইভাবে হতে পারে, এ থেকে বি এভাবে হতে পারে, আবার এ থেকে বি এভাবেও হতে পারে, বা আরও অন্যান্য পথেও সংঘটিত হতে পারে। কিন্তু
এই সিস্টেমের কোনো অবস্থার অপেক্ষকের মান কেবলমাত্র সিস্টেমের প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপরই নির্ভর করে। যেমন আমরা দেখিয়েছি যে এক্স হচ্ছে কোনো একটি অবস্থার অপেক্ষক, সেজন্য এক্সের যে পরিবর্তন হয়েছে সেটা ডেল্টা এক্স দিয়ে দেখানো হচ্ছে। ডেল্টা এক্স সমান হচ্ছে এক্স বি মাইনাস এক্স এ। সুতরাং এটা হচ্ছে অন্তিম অবস্থায় এক্স এর মান, এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থায় এক্স এর মান। সুতরাং কেবলমাত্র প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার ওপরেই কিন্তু এই ডেল্টা এক্স, এই যে চেঞ্জটা, এর মানটা নির্ভর করছে। অর্থাৎ অবস্থার অপেক্ষক এগুলো হচ্ছে পথ নিরপেক্ষ রাশি। সিস্টেমের স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক সিস্টেম কোন পথে সেই অবস্থায় পৌঁছেছে বা কোন পথে বর্তমান অবস্থা অর্জন করেছে তার উপর নির্ভর করে না, কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপরই নির্ভর করে। সেজন্যই সিস্টেমের অবস্থার অপেক্ষক পথ নিরপেক্ষ রাশি, অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট। এই এক্সের জায়গায় যদি অন্য কোনো রাশি হয়, যেমন ধরো চাপ হতে পারে, আয়তন হতে পারে, উষ্ণতা হতে পারে, আন্তঃশক্তি হতে পারে, এনথালপি, এন্ট্রপি, গিবস মুক্ত শক্তি, এগুলো যে কোনো অবস্থার অপেক্ষকই হোক না কেন, এদের যে চেঞ্জটা হবে সেটা কেবলমাত্র প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার উপরে নির্ভর করবে। যেমন ধরো চাপ সিস্টেমের P1 রয়েছে প্রারম্ভিক অবস্থায়, সেখান থেকে অন্তিম অবস্থায় চাপ হচ্ছে P2। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে চাপের পরিবর্তন সেটা দেখাবো ডেল্টা পি সমান P2 মাইনাস P1। একইভাবে যদি আয়তনের চেঞ্জ V1 থেকে V2 হয়, তাহলে ডেল্টা ভি সমান আমরা বলবো V2 মাইনাস V1। যদি উষ্ণতার পরিবর্তন T1 থেকে T2 হয়, তাহলে ডেল্টা টি সমান আমরা বলবো T2 মাইনাস T1। যদি ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তির পরিবর্তন U1 থেকে U2 হয়, তাহলে ডেল্টা ইউ সমান আমরা লিখব U2 মাইনাস U1। অর্থাৎ এইভাবে যে কোনো অবস্থার অপেক্ষকের ক্ষেত্রে আমরা যদি কোনো তাপগতীয় প্রক্রিয়ায় তার চেঞ্জটা দেখি, তাহলে সেটাকে আমরা এইভাবে ডেল্টা পি, ডেল্টা ভি, ডেল্টা টি, যে অবস্থার অপেক্ষক হবে সেটার চেঞ্জটা এইভাবে দেখাবো, এবং সেই চেঞ্জটা নির্ভর করবে কেবলমাত্র প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার উপরে। সিস্টেম কিভাবে প্রারম্ভিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় পৌঁছেছে সেই পথের ওপর নির্ভর করে না। এবং এখানে আরও একটা পয়েন্ট বলে রাখি, এই ডেল্টা এক্স যখন আমরা লিখছি তার মানে এটা একটা বৃহৎ পরিবর্তন বা ফাইনাইট চেঞ্জ বোঝানো হচ্ছে। ডেল্টা এক্স যে কোনো একটা অবস্থার অপেক্ষক এক্সের জন্য এই যে চেঞ্জটা আমরা দেখাচ্ছি, ডেল্টা এক্স দিয়ে যখন দেখানো হচ্ছে তখন সেটা একটা ফাইনাইট চেঞ্জ বা বৃহৎ পরিবর্তন বোঝানোর জন্য আমরা ডেল্টা এক্স লিখে থাকি। এবং যদি এই পরিবর্তনটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে হয়, সেক্ষেত্রে আমরা ডিএক্স লিখে থাকি। অর্থাৎ এটা হচ্ছে ইনফাইনাইটসিমাল চেঞ্জ বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন বোঝানো হচ্ছে। তাহলে কোনো তাপগতীয় সিস্টেমের ক্ষেত্রে অবস্থার অপেক্ষকের এই যে পরিবর্তন, সেটা আমরা ডেল্টা এক্স দিয়ে লিখি যখন পরিবর্তনটা বৃহৎ পরিবর্তন বা ফাইনাইট চেঞ্জ বোঝানো হয়, আর যখন পরিবর্তনটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে হয়, ইনফাইনাইটসিমাল চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা ডিএক্স হিসেবে দেখিয়ে থাকি। আর একটা জিনিস আমরা এখানে দেখব, সেটা হচ্ছে পাথ ফাংশন। পথ নির্ভরশীল রাশি। দেখো, পাথ ফাংশন পথ নির্ভরশীল রাশি। তাপ অর্থাৎ হিট, এটাকে স্মল কিউ দিয়ে লেখা হয়, এবং কার্য অর্থাৎ ওয়ার্ক, এটাকে স্মল ডাব্লু দিয়ে লেখা হয়। তাপ এবং কার্য এগুলো হচ্ছে পাথ ফাংশন, এরা পথ নির্ভরশীল রাশি। অর্থাৎ কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন অথবা
সিস্টেম বা পরিবেশ দ্বারা কৃতকার্য, সেটা সংশ্লিষ্ট প্রক্রিয়াটা কোন পথে সম্পন্ন করা হয়েছে তার উপর নির্ভর করে। সেজন্যই তাপ এবং কার্য হচ্ছে পথ নির্ভরশীল রাশি, অর্থাৎ পাথ ডিপেন্ডেন্ট। এদেরকে বলা হচ্ছে পাথ ফাংশন। তাহলে আজকে আমরা প্রথমেই যেগুলো দেখলাম চলরাশি বলতে কি বোঝায়, আর দেখলাম স্টেট ফাংশন এবং পাথ ফাংশন বলতে কি বোঝায়। স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক এগুলো হচ্ছে পথ নিরপেক্ষ রাশি, অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট। সিস্টেমের অবস্থার উপরে এগুলোর মান নির্ভর করে। সিস্টেম কিভাবে সেই অবস্থায় পৌঁছেছে সেই পথের উপর কিন্তু নির্ভর করছে না, সেজন্যই এরা হচ্ছে পথ নিরপেক্ষ রাশি। যেমন দেখলাম সিস্টেমের চাপ, আয়তন, উষ্ণতা, আন্তঃশক্তি, এনথ্যালপি, এনট্রপি, গিবস মুক্ত শক্তি ইত্যাদি, এগুলো সবই হলো সিস্টেমের অবস্থার অপেক্ষক। এবং যেহেতু এগুলো পথ নিরপেক্ষ রাশি, সেজন্য সিস্টেমটা যে কোনো পথেই একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পৌঁছুক না কেন, কেবলমাত্র প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপরই এদের মান নির্ভর করছে। যেমন আমরা দেখালাম ডেল্টা এক্স ইকুয়ালস টু এক্স বি মাইনাস এক্স এ থেকে বি প্রারম্ভিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় একটা প্রক্রিয়া সংঘটিত হয়েছে, এবং সেই প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থায় এই অপেক্ষকের মানের যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এক্স বি মাইনাস এক্স এ। এক্স বি হচ্ছে অন্তিম অবস্থায় এক্স এর মান, এক্স এ হচ্ছে প্রারম্ভিক অবস্থায় এক্স এর মান, আর সেই চেঞ্জটা আমরা দেখাচ্ছি ডেল্টা এক্স দিয়ে। ডেল্টা এক্স আমরা লিখব যখন সেটা বৃহৎ পরিবর্তন বোঝানো হবে, আর যদি সেই পরিবর্তন খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে হয় তাহলে আমরা ডিএক্স দিয়ে এই চেঞ্জটা বোঝাবো। তাহলে এগুলোই হচ্ছে অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন, পথ নিরপেক্ষ রাশি। আর পথ নির্ভরশীল রাশি পাথ ফাংশন তাপ এবং কার্য, ওয়ার্ক অ্যান্ড হিট। হিটকে আমরা কিউ দিয়ে লিখছি, কার্যকে আমরা ডাব্লিউ দিয়ে লিখে থাকি। স্মল কিউ আর স্মল ডাব্লিউ, তাপ এবং কার্য, এরা হচ্ছে পথ নির্ভরশীল রাশি, অর্থাৎ পাথ ডিপেন্ডেন্ট। কারণ কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন অথবা সিস্টেম বা পরিবেশ দ্বারা কৃতকার্য প্রক্রিয়াটা কোন পথে সম্পন্ন করা হয়েছে সেই পথের উপর নির্ভর করে, সেজন্যই এরা হচ্ছে পথ নির্ভরশীল রাশি। এবার আমরা দেখব তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস বলতে কি বোঝায়। দেখো, একটু আগেই আমরা দেখলাম যে বিভিন্ন অবস্থার অপেক্ষকের মাধ্যমে কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা নির্দেশ করা হয়। এবার কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা নির্ধারক যে অবস্থার অপেক্ষকগুলো রয়েছে তাদের কোনো একটির মান যদি পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমটা একটা সাম্যাবস্থা থেকে অন্য আরেকটা সাম্যাবস্থায় উপনীত হয়। সিস্টেমের অবস্থার পরিবর্তনের এই ঘটনাকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস। এখানে আমরা বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব চক্রীয় বা আবর্ত প্রক্রিয়া। চক্রীয় বা আবর্ত প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস বলতে কি বোঝায়? প্রারম্ভিক অবস্থা থেকে শুরু করে কোনো তাপগতীয় সিস্টেম যদি দুই বা ততোধিক পর্যায়ের মাধ্যমে আবার তার প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। অর্থাৎ এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে প্রারম্ভিক অবস্থা থেকে কোনো সিস্টেম বিভিন্ন পর্যায়ের মাধ্যমে আবার প্রারম্ভিক অবস্থাতেই ফিরে আসছে। অর্থাৎ সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের প্রারম্ভিক এবং অন্তিম অবস্থা হচ্ছে সেম, একই। সেজন্য এই কোনো সিস্টেমের অবস্থার অপেক্ষকের মান প্রারম্ভিক অবস্থায় এবং অন্তিম অবস্থায় একই থাকবে। অর্থাৎ এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে কোনো অবস্থার অপেক্ষকের যে চেঞ্জ সেটা শূন্য হবে। যেমন ধরো ডেল পি, ডেল ভি, ডেল টি, ডেল এইচ, ডেল ইউ, এই সমস্ত যে অবস্থার অপেক্ষকের মান, এই যে পরিবর্তনটা ঘটবে ডেল পি, ডেল ভি, ডেল টি ইত্যাদি, এগুলো হচ্ছে শূন্য হবে। কারণ
যেহেতু চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থা একই, সেজন্য সেই সমস্ত অবস্থার অপেক্ষকের মানগুলোর কোনো পরিবর্তন ঘটবে না। প্রারম্ভিক অবস্থাতে এবং অন্তিম অবস্থাতে তাদের মান একই থাকবে, সেই জন্য এদের যে পরিবর্তনটা সেটা শূন্য হবে। তাহলে চক্রীয় বা আবর্ত প্রক্রিয়া অর্থাৎ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সিস্টেমের প্রারম্ভিক এবং অন্তিম অবস্থা একই থাকবে, সেজন্য সিস্টেমের অবস্থার অপেক্ষকের যে পরিবর্তন সেটা শূন্য হবে। নেক্সট দেখো, সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া বা এটাকে সমতাপীয় প্রক্রিয়াও বলা হয়ে থাকে, অর্থাৎ আইসোথার্মাল প্রসেস। এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতিটি পর্যায়ে সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত থাকে, সুতরাং উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক। আর যেহেতু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, সেজন্য ডেল্টা টি সমান 0 হবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস যে প্রসেসের ক্ষেত্রে আমরা দেখব যে সিস্টেমের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ টেম্পারেচার টি কনস্ট্যান্ট থাকে, আর সেজন্যই এর যে পরিবর্তন ডেল্টা টি ইকুয়ালস টু 0 হয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, এটা ঠিকই, কিন্তু সিস্টেম দ্বারা তাপের গ্রহণ বা বর্জন হতে পারে। আর আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন হতে পারে, কিন্তু আদর্শ গ্যাসের সমষ্ণ পরিবর্তনে সিস্টেমের আন্তঃশক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় ডেল্টা ইউ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি দেখছি, সমষ্ণ প্রক্রিয়া বা সমতাপীয় প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, যে প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতিটি পর্যায়ে সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত থাকে, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ডেল্টা টি ইকুয়ালস টু 0 হবে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন ঘটে না, সেজন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় ডেল্টা ইউ ইকুয়ালস টু 0 হয়। এবং এখানে আমরা একটা গ্রাফ দেখে নেব। পি বনাম ভি লেখচিত্র। দেখো, আমরা বয়েলের সূত্র থেকে পড়েছি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ভি ভ্যারিসাস 1/p। এখান থেকে আমরা পিভি ইকুয়ালস টু কে, কে হচ্ছে ধ্রুবক, এটা আমরা পাই। সেখানে আমরা যদি পি বনাম ভি লেখচিত্রটা দেখি, তাহলে এই লেখচিত্রটা পাবো, যেটার ক্ষেত্রে ডেল্টা টি ইকুয়ালস টু হচ্ছে 0, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি বনাম ভি লেখচিত্রটা হচ্ছে এরকম, যেখানে আমরা দেখছি ডেল্টা টি ইকুয়ালস টু 0, কারণ এক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটছে না। পরের প্রক্রিয়াটা দেখো, সমচাপীয় বা সমপ্রেষ প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস। যে সমস্ত প্রক্রিয়ায় প্রতিটি পর্যায়ে সিস্টেমের চাপ অপরিবর্তিত থাকে তাদের বলা হয় সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের চাপ, প্রেসার কনস্ট্যান্ট থাকে, আর সেজন্য ডেল্টা পি ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ চাপের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা কি দেখছি যে সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস, যে ক্ষেত্রে ডেল্টা পি ইকুয়ালস টু 0, কারণ চাপের কোনো পরিবর্তন ঘটছে না। এবং সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা পি বনাম ভি লেখচিত্রটা দেখি, তাহলে এই ভি অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যাবে, কারণ এক্ষেত্রে আমরা দেখছি যে চাপের মানটা ধ্রুবক রয়েছে, চাপের মানের কোনো পরিবর্তন ঘটছে না। পরের প্রক্রিয়া আমরা দেখব সম আয়তনিক প্রক্রিয়া, আইসোকোরিক প্রসেস।
যে সমস্ত প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না তাদের বলা হয় সম আয়তনিক প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস। অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন কনস্ট্যান্ট থাকে এবং ডেল্টা ভি ইকুয়ালস টু 0, আয়তনের কোনো পরিবর্তন ঘটে না। এবং এক্ষেত্রে যদি আমরা পি বনাম ভি লেখচিত্রটা দেখি তাহলে আমরা এরকম একটা সরলরেখা পাবো যেটা পি অক্ষের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে সিস্টেমের আয়তনটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা যে প্রক্রিয়াগুলো দেখলাম এখনো পর্যন্ত সেটা হচ্ছে চক্রীয় প্রক্রিয়া, যার ক্ষেত্রে সিস্টেমের প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থা একই থাকে, সেজন্য সিস্টেমের অবস্থার অপেক্ষকের পরিবর্তন শূন্য হয়। নেক্সট দেখলাম সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, যে ক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, ডেল্টা টি ইকুয়ালস টু 0 হয়। নেক্সট দেখলাম সমচাপীয় বা আইসোবারিক প্রসেস, এক্ষেত্রে সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, তাই ডেল্টা পি ইকুয়ালস টু 0। আর তারপরে দেখলাম আইসোকোরিক প্রসেস বা সম আয়তনিক প্রক্রিয়া, এক্ষেত্রে আয়তনটা স্থির থাকে, সেজন্য ডেল্টা ভি ইকুয়ালস টু 0। আর এই সমস্ত প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা পি বনাম ভি লেখচিত্র দেখলাম। একটু আগেই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখেছি পি বনাম ভি লেখচিত্র, যে ক্ষেত্রে ডেল্টা টি ইকুয়ালস টু 0। আর এই যে লেখচিত্রগুলো আমরা দেখলাম সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, যেখানে ডেল্টা পি 0, সেজন্য চাপের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এক্ষেত্রে ডেল্টা টি গ্রেটার দ্যান 0, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন ঘটছে। আর সম আয়তনিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্ষেত্রে ডেল ভি ইকুয়ালস টু 0, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু এক্ষেত্রেও উষ্ণতার পরিবর্তন ঘটছে। নেক্সট দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অ্যাডিয়াবেটিক প্রসেস। যে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো পর্যায়েই সিস্টেম ও তার পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হয় না তাদের বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু 0, যেখানে কিউ হচ্ছে সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস, যে ক্ষেত্রে সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হয় না, কিউ ইকুয়ালস টু 0। এবার আমরা দেখব পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সেবল প্রসেস। পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সেবল প্রসেস বলতে কি বোঝায় সেটা আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখো, পয়েন্টগুলো আমি একটা একটা করে লিখছি এবং সেগুলো আমি তারপর বুঝিয়েও দেব। প্রথম পয়েন্ট, পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সেবল প্রসেস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংঘটিত হয়। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে প্রক্রিয়াটা সংঘটিত হয়। পরাবর্ত প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়। তাহলে পরের পয়েন্ট আমরা লিখব যে অত্যন্ত ধীর গতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন হয়। তাহলে প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন হয়। নেক্সট পয়েন্ট দেখো, এই প্রক্রিয়ার ক্ষেত্রে চালক বল বা ড্রাইভিং ফোর্স বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় সামান্য পরিমাণে বেশি হয়। তাহলে চালক বল বা ড্রাইভিং ফোর্স
বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় সামান্য পরিমাণে বেশি হয় এটা হচ্ছে সামান্য পরিমাণে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে বেশি হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে এই প্রক্রিয়া চলাকালীন যে কোনো পর্যায়ে চালক বল ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ হ্রাস করে প্রক্রিয়াটিকে ইচ্ছানুযায়ী বিপরীতমুখী করা যায়। অর্থাৎ চালক বলের মান ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে হ্রাস করে ইচ্ছানুযায়ী প্রক্রিয়াটিকে বিপরীতমুখী করা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। অর্থাৎ প্রতিটি পর্যায়ে সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। নেক্সট পয়েন্ট দেখো, কোনো গ্যাসের স্থির উষ্ণতায় পরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্যের পরিমাণ সর্বাধিক হয়। তাহলে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের পরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্যের পরিমাণ সর্বাধিক। আর একটা পয়েন্ট হচ্ছে আদর্শ পরাবর্ত প্রক্রিয়া একটি কাল্পনিক ধারণা মাত্র। কারণ বাস্তবে কোনো প্রক্রিয়াই আদর্শ পরাবর্তভাবে সংঘটিত হয় না। তাহলে আমরা বেশ কিছু পয়েন্ট দেখে নিলাম। এছাড়া আর একটা পয়েন্ট, সেটা মুখে বলছি, সেটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ার পর যদি সিস্টেমকে একই কিন্তু বিপরীত দিকে পরাবর্ত প্রক্রিয়ার মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়, তাহলে পরিবেশও তার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে পরাবর্ত প্রক্রিয়া সম্পর্কে আমরা বিভিন্ন পয়েন্ট দেখলাম। এখানে কি বলা হচ্ছে যে পরাবর্ত প্রক্রিয়া অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংঘটিত হয়। এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন হয় এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রে চালক বল বা ড্রাইভিং ফোর্স বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বেশি হয় এবং এই প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে চালক বল ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ হ্রাস করে প্রক্রিয়াটিকে ইচ্ছানুযায়ী বিপরীতমুখী করা যায়। আর কি দেখলাম যে এই প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। স্থির উষ্ণতায় কোনো গ্যাসের পরাবর্ত সম্প্রসারণের প্রাপ্ত কার্যের পরিমাণ সর্বাধিক হয় এবং আদর্শ পরাবর্ত প্রক্রিয়া একটি কাল্পনিক ধারণা মাত্র। কারণ বাস্তবে কোনো প্রক্রিয়াই আদর্শ পরাবর্তভাবে সংঘটিত হয় না। এবার দেখো, ধরা যাক এটা একটা সিস্টেম, এখানে গ্যাস রয়েছে, সিস্টেম এখানে গ্যাস রয়েছে এবং এখানে পিস্টন দেওয়া রয়েছে। এটা হচ্ছে পিস্টন। এই সিস্টেমটা তাপগতীয় সাম্যাবস্থায় রয়েছে। গ্যাসের চাপ পি এবং পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ হচ্ছে পি। সিস্টেমটা তাপগতীয় সাম্যাবস্থায় রয়েছে। গ্যাসের চাপ এবং পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ সমান। এবারে এই পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ যদি ডিপি পরিমাণ অর্থাৎ খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ হ্রাস করা হয়, তাহলে কি ঘটবে? দেখো, পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ পি ছিল, ডিপি পরিমাণ হ্রাস করা হয়েছে, তাহলে এখন পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ পি মাইনাস ডিপি।
এবং যেহেতু পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ হ্রাস করা হয়েছে, তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্যাসটির সম্প্রসারণ ঘটবে। এবং যেহেতু ডিপি পরিমাণ অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ চাপ হ্রাস করা হয়েছে, সেজন্য গ্যাসের সম্প্রসারণও খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণেই ঘটবে এবং অত্যন্ত ধীর গতিতে ঘটবে, যতক্ষণ না গ্যাসটির চাপ পিস্টনের উপর প্রযুক্ত বহিস্থ চাপের সমান হচ্ছে। তাহলে সিস্টেম এখানে গ্যাসটা ছিল যখন গ্যাসের চাপ এবং পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ দুটোই পি ছিল। এখন গ্যাসটির সম্প্রসারণ ঘটেছে, এখানে পিস্টন রয়েছে, পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ এখন পি মাইনাস ডিপি এবং গ্যাসটির সম্প্রসারণ ঘটেছে। ধরে নেওয়া যাক গ্যাসটির আয়তন ক্ষুদ্র পরিমাণেই বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধিটা হচ্ছে ডিভি পরিমাণ। আর এই সম্প্রসারণটা অত্যন্ত ধীর গতিতে ঘটেছে যতক্ষণ না পর্যন্ত গ্যাসটির চাপ পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপের সমান হচ্ছে, পি মাইনাস ডিপি হচ্ছে। তাহলে আমরা কি দেখছি যে প্রথমে সিস্টেম একটা তাপগতীয় সাম্যাবস্থায় ছিল, গ্যাসটির চাপ এবং পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ দুটোই পি, দুটোই সমান রয়েছে এবং সিস্টেমটা সাম্যাবস্থায় রয়েছে। এবার পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ খুব ক্ষুদ্র পরিমাণে হ্রাস করা হয়েছে, যেটা হচ্ছে ডিপি পরিমাণ হ্রাস করা হয়েছে। তাহলে এখন পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ পি মাইনাস ডিপি, যেহেতু ডিপি পরিমাণ হ্রাস করা হয়েছে এবং যেহেতু ওই চাপটা হ্রাস করা হয়েছে, সেজন্য কি হচ্ছে, গ্যাসের আয়তনটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ চাপ হ্রাস করা হয়েছে, সেজন্য গ্যাসের আয়তনও খুব ক্ষুদ্র পরিমাণেই বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে ডিভি পরিমাণ ধরে নেওয়া হয়েছে। এবং সেই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে আয়তন বৃদ্ধি অর্থাৎ গ্যাসটির সম্প্রসারণ ঘটেছে, সেটা অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত গ্যাসটির চাপ পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপের সমান হচ্ছে, ততক্ষণ অবধি অত্যন্ত ধীর গতিতে গ্যাসটির সম্প্রসারণ ঘটেছে। এবার যদি আবার পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ ডিপি পরিমাণে হ্রাস করা হয়, তাহলে আবার গ্যাসটির সম্প্রসারণ ঘটবে অতি ক্ষুদ্র পরিমাণে, ডিভি পরিমাণে আবার গ্যাসটি সম্প্রসারিত হবে, আয়তন প্রসারিত হবে এবং আবার ততক্ষণ অবধি অত্যন্ত ধীর গতিতে গ্যাসটি সম্প্রসারিত হবে যতক্ষণ না গ্যাসটির চাপ পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপের সমান হচ্ছে। তাহলে এইভাবে পিস্টনের উপর প্রযুক্ত বহিস্থ চাপ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ হ্রাস করে অসংখ্য ধাপের মাধ্যমে গ্যাসটির সম্প্রসারণ ঘটানো হচ্ছে, অর্থাৎ পরাবর্ত প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসের প্রসারণ ঘটছে। তাহলে আমরা দেখলাম যে পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে গ্যাসের সম্প্রসারণ ঘটছে এবং এক্ষেত্রে এটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংঘটিত হচ্ছে এবং অত্যন্ত ধীর গতিতে এই প্রক্রিয়াটি সংঘটিত হচ্ছে এবং এক্ষেত্রে চালক বল বা ড্রাইভিং ফোর্স সেটা বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় খুব সামান্য পরিমাণ বেশি হয়। কারণ আমরা ওই যে পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ সেটাকে খুব সামান্য পরিমাণে কমিয়ে অসংখ্য ধাপের মাধ্যমে অত্যন্ত ধীর গতিতে গ্যাসের সম্প্রসারণ ঘটাচ্ছি, যেটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসের প্রসারণ ঘটছে। সুতরাং এক্ষেত্রে চালক বল বা ড্রাইভিং ফোর্স সেটা বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় সামান্য পরিমাণ বেশি হয় এবং চালক বল ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ হ্রাস করে প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রক্রিয়াটিকে ইচ্ছানুযায়ী বিপরীতমুখী করা যায়। আর প্রত্যেকটা পর্যায়ে কিন্তু তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে, কারণ যখনই পি মাইনাস ডিপি পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ হয়েছে, তখনই আমরা দেখছি গ্যাসের প্রসারণ ঘটছে এবং সেটা অত্যন্ত ধীর গতিতে ঘটছে আর ততক্ষণ অবধি ঘটছে যতক্ষণ না গ্যাসের চাপ পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপের সমান হচ্ছে এবং আবার সে একটা সাম্যাবস্থা অর্জন করছে। অর্থাৎ এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতিটি পর্যায়েই সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে এবং স্থির উষ্ণতায় কোনো গ্যাসের পরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্যের পরিমাণ সর্বাধিক হয়। তবে আদর্শ পরাবর্ত প্রক্রিয়া একটি
কাল্পনিক ধারণা মাত্র, কারণ বাস্তবে কোনো প্রক্রিয়াই আদর্শ পরাবর্তভাবে সংঘটিত হয় না। নেক্সট আমরা দেখব অপরাবর্ত প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। এটাও আমরা বেশ কিছু পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করব। ঠিক যেরকম আমরা পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু পয়েন্ট দেখেছি, অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রেও আমরা বিভিন্ন পয়েন্ট দেখে নেব। প্রথম পয়েন্ট দেখো, অপরাবর্ত প্রক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হয়। এই প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুততার সঙ্গে সংঘটিত হয় এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে চালক বল বা ড্রাইভিং ফোর্স বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় অনেক বেশি হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই প্রক্রিয়ার কোনো একটি পর্যায়ে চালক বল ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণ হ্রাস করে প্রক্রিয়াটিকে ইচ্ছানুযায়ী বিপরীতমুখী করা যায় না। অর্থাৎ চালক বল ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণ হ্রাস করে প্রক্রিয়াটিকে বিপরীতমুখী করা যায় না। নেক্সট পয়েন্ট দেখো, এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। পরের পয়েন্ট, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের অপরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্যের পরিমাণ পরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্যের তুলনায় কম হয়। তাহলে স্থির উষ্ণতায় অপরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্যের পরিমাণ পরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্যের তুলনায় কম হয়। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, অপরাবর্ত প্রক্রিয়া বাস্তবে সংঘটিত হয়। তাহলে আমরা অপরাবর্ত প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেসের বিভিন্ন পয়েন্টগুলো দেখলাম। আর দেখতেই পাচ্ছি যে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো দেখেছি এগুলো ঠিক তার বিপরীত পয়েন্ট। অর্থাৎ এখানে আমরা পরাবর্ত এবং অপরাবর্ত প্রক্রিয়ার পার্থক্যটাও দেখে নিচ্ছি। এখানে আমরা কি দেখছি, অপরাবর্ত প্রক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হয়, দ্রুততার সঙ্গে সংঘটিত হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে একটি নির্দিষ্ট সময় লাগে। অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে চালক বল বা ড্রাইভিং ফোর্স বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় অনেক বেশি হয় এবং চালক বল প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে চালক বল ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণ হ্রাস করে প্রক্রিয়াটিকে ইচ্ছানুযায়ী বিপরীতমুখী করা যায় না। এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। নেক্সট আমরা দেখছি, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের অপরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্যের পরিমাণ পরাবর্ত প্রক্রিয়ায় প্রাপ্ত কার্য অপেক্ষা কম হয় আর বাস্তবে অপরাবর্ত প্রক্রিয়া সংঘটিত হয়। ধরা যাক এখানে গ্যাস রয়েছে, এটা সিস্টেম, এখানে পিস্টন রয়েছে। এই সিস্টেমটা তাপগতীয় সাম্যাবস্থায় রয়েছে। গ্যাসের চাপ
পি এবং পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ পি। গ্যাসের চাপ এবং পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ সমান। সিস্টেমটা তাপগতীয় সাম্যাবস্থায় রয়েছে। এবার পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ যদি হঠাৎ করে অনেকটা কমিয়ে ফেলা হয়, তাহলে গ্যাসের প্রসারণ অতি দ্রুততার সঙ্গে অপরাবর্ত প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হবে। সেক্ষেত্রে কি ঘটবে? এখন পিস্টনটা এখানে, কারণ গ্যাসের প্রসারণ ঘটছে। পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ এখন ধরা যাক পি ড্যাশ। পি থেকে পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ পি ড্যাশ হয়েছে, এবং সেটা কিভাবে হয়েছে না, পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ অনেকখানি কমিয়ে ফেলা হয়েছে। গ্যাসের চাপ ছিল পি, এবার পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ অনেকটা কমিয়ে পি ড্যাশ করা হয়েছে, এবং তার ফলে গ্যাসের সম্প্রসারণ অতি দ্রুততার সঙ্গে অপরাবর্তভাবে সংঘটিত হবে, কারণ এই প্রসারণ চলাকালীন প্রতিটা পর্যায়ে সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। তাহলে আমরা কি দেখলাম? পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ডিপি পরিমাণ হ্রাস করা হচ্ছিল, এবং অসংখ্য ধাপের মাধ্যমে মন্থর গতিতে গ্যাসের প্রসারণ ঘটছিল, এবং সেটা পরাবর্ত প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসটি সম্প্রসারিত হচ্ছে। কিন্তু অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপটা অনেকখানি কমিয়ে পি ড্যাশ করা হয়েছে, যার ফলে গ্যাসটির প্রসারণ অত্যন্ত দ্রুততার সঙ্গে অপরাবর্তভাবে সংঘটিত হচ্ছে, এবং এই প্রসারণ চলাকালীন প্রতিটি পর্যায়ে সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। এবং পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে চালক বল বা ড্রাইভিং ফোর্স সেটা বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বেশি হয়, আর অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম চালক বল বা ড্রাইভিং ফোর্স সেটা বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় অনেকটা পরিমাণ বেশি হয়, যেহেতু পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপটা অনেকখানি পরিমাণে কমিয়ে ফেলা হচ্ছে। সুতরাং সেজন্য এক্ষেত্রে চালক বল বা ড্রাইভিং ফোর্স বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্সের তুলনায় অনেকটা বেশি হয়। আর দেখলাম যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতিটা ধাপে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না, এবং বাস্তবে এই প্রক্রিয়াটি সংঘটিত হয়। তাহলে আজকের ক্লাসে আমরা স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক, পথ নিরপেক্ষ রাশি সেটা নিয়ে আলোচনা করলাম। পাথ ফাংশন, পথ নির্ভরশীল রাশি, সেগুলো কি সেটাও দেখলাম, এবং বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আন্তঃশক্তি নিয়ে আলোচনা